আজ আমরা জানবো ও শিখব এই ভিডিওর মাধ্যমে ১. পর্বতের শ্রেণীবিভাগ, ২. ভঙ্গিল পর্বতের ধারণা ও বৈশিষ্ট্য, ৩. পাত কী, ৪. পাতের বৈশিষ্ট্য, ৫. পাত সংস্থান তত্ত্ব বলতে কী বোঝো, ৬. পাত সীমানার ধারণা, ৭. পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, ৮. মহীকাত কী এবং তার উদাহরণ। পর্বতের শ্রেণীবিভাগ। পর্বতের উৎপত্তি, গঠন, উচ্চতা, আকৃতি ও ঢালের পার্থক্য অনুযায়ী পর্বতকে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। পর্বতের ৪টি ভাগ যথাক্রমে ১ নম্বরে ভঙ্গিল পর্বত, ২ নম্বরে আগ্নেয় পর্বত, ৩ নম্বরে স্তূপ পর্বত, ৪ নম্বরে ক্ষয়জাত পর্বত। আবার ভঙ্গিল পর্বতকে ২টি ভাগে ভাগ করে, যথা প্রাচীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত কি? ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি হয়েছে। ভঙ্গিল পর্বতের সংজ্ঞায় কি বলবে? গিরিজনী আলোড়নের প্রভাবে অগভীর সমুদ্রগর্ভে সঞ্চিত প্রবল চাপের ফলে ভাঁজ যুক্ত হয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে ভঙ্গিল পর্বত বলে। পৃথিবীর মানচিত্রে দেখো, ১ নম্বরে এশিয়ার হিমালয় একটি ভঙ্গিল পর্বত, ২ নম্বরে দেখো উত্তর আমেরিকার রকি, ৩ নম্বরে দক্ষিণ আমেরিকার আন্দিজ এবং এছাড়া ইউরোপের আল্পস একটি ভঙ্গিল পর্বত। নরম পাললিক ভূত্বকে অনুভূমিকভাবে পার্শ্বচাপের ফলে ভঙ্গিল পর্বতের উৎপত্তি এইখানেতে দেখানো হয়েছে। এবার আমরা জানব পাত কী। ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরিভাগের শীতল, কঠিন ও ভঙ্গুর অংশকে একত্রে শিলামণ্ডল বলা হয়। এই শিলামণ্ডল চ্যুতিরেখা দ্বারা বিচ্ছিন্ন একটি শক্ত ও কঠিন খণ্ড দ্বারা বিভক্ত। এই খণ্ডগুলিকে পাত বলা হয়। এবার পাতের প্রাথমিক ধারণা। ১ নম্বর কি বলছে? পাত কটাতি সর্বপ্রথম ১৯৬৫ সালে কানাডার পদার্থবিদ টুজো উইলসন প্রথম ব্যবহার করেন। ২ নম্বর কি? আর.এল. পার্কার, ডি.পি. ম্যাকেঞ্জি, জে. মর্গ্যান, জে. অলিভার প্রভৃতি বিজ্ঞানীগণ পাতের গঠন ও চলন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ৩ নম্বর কি? ১৯৬৮ সালে লা পিঁচো এই তত্ত্বকে সহজ, সরল ও বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করেন। এই জন্য পিঁচোকে বলা হয় পাত সংস্থান তত্ত্বের জনক। এবার আমরা জানব পাতের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। ১ নম্বরে আসা যাক। প্রতিটি পাত পরস্পর চ্যুতিরেখা দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন। ২. মহাদেশের তলদেশের পাতগুলিকে মহাদেশীয় এবং মহাসাগরের তলদেশের পাতগুলিকে মহাসাগরীয় পাত বলা হয়। ৩ নম্বর কি? পাতগুলির সীমানা ভূমিকম্পের কেন্দ্রের সাহায্যে নির্ধারণ করা হয়। ৪ নম্বর বৈশিষ্ট্য কি? পাতগুলি ভূপৃষ্ঠ থেকে ৭০ কিমি থেকে ১৫০ কিমি গভীর এবং অ্যাস্থনোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত। ৫ নম্বর কি? পৃষ্ঠদেশের তুলনায় ভূত্বকীয় এই খণ্ডগুলির গভীরতা কম বলে এদের পাত নামে অভিহিত করা হয়। এবার আসা যাক পাত সংস্থান তত্ত্বের মূল কথা। ভূত্বকের বিভিন্ন চ্যুতিরেখা ও ভূমিকম্পের কেন্দ্রের ভিত্তিতে বিজ্ঞানীরা ৭টি বড়, ৮টি মাঝারি, ২০টি ছোট পাত এবং অসংখ্য অতি ক্ষুদ্র পাত নিয়ে সমগ্র পৃথিবীপৃষ্ঠ গঠিত হয়েছে। উল্লেখযোগ্য পাতগুলিকে মধ্যে হলো, চিত্রে আসা যাক। ১ নম্বরে দেখো উত্তর আমেরিকা পাত, ২ নম্বরে দক্ষিণ আমেরিকা, ৩ নম্বরে হচ্ছে আফ্রিকা পাত, ৪ নম্বরে ইউরেশিয়া পাত, ৫ নম্বরে ইন্দো অস্ট্রেলিয়া পাত, ৬ নম্বরে আন্টার্কটিকা পাত, আর ৭ নম্বরে হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত, যা সবচেয়ে বৃহত্তম সামুদ্রিক পাত। এবার আসা যাক পাতগুলি ভাসমান। বিভিন্ন পাতগুলি উষ্ণ, দুর্বল ও অর্ধগলিত অ্যাস্থনোস্ফিয়ারের ওপরে ভাসমান অবস্থায় আছে।
এই অংশে পরিচলন স্রোতের প্রভাবে কখনো দূরে সরে যায়, কখনো কাছাকাছি আসে, আবার কখনো পাশ কাটিয়ে চলে যায়। এখানে পরিচলন স্রোতে দেখো লাল কালিদের সার্কেল আকার দেওয়া আছে, নিচে হচ্ছে কোর বা কেন্দ্রমণ্ডল বা অ্যাস্টেনোস্ফিয়ার বলা হয়, সেখান থেকে চক্র আকারে ভূপৃষ্ঠের উপর থেকে হয়ে আবার নিচের দিকে তোমার প্রবাহিত হয়েছে। এবার 3 নম্বর, পাত সীমান্ত ও পাত সীমানা। কোনো পাতের শীর্ষ অংশকে বলা হয় পাত সীমান্ত, আর দুটি পাতের প্রান্তের মধ্যবর্তী অংশকে বলা হয় পাত সীমানা। পাতগুলির চলমান ও বৈচিত্র্য অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হয় পাত সীমাকে: 1 অপসারী, 2 অভিসারী, 3 নিরপেক্ষ পাত সীমানা। অভিসারী পাত সীমানা কাকে বলে? দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর থাকায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষে উৎপন্ন তাপের প্রভাবে গলে গিয়ে লাভার সৃষ্টি হয় এবং দুই প্লেটের ফাঁক দিয়ে অগ্নুদ্গম হয়, কখনো কখনো ভূমিকম্প হয়, আর এর ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। চিত্রে দেখা অভিসারী পাত সীমানা হলুদ চিহ্নিত করে একটা পাতের দিক মুখ হচ্ছে নিচের দিকে আর একটা উপর দিকে উঠছে। 2 নম্বর, প্রতিসারী পাত সীমানা। দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় এবং ফলে নতুন এক ভূত্বক গঠন করে বলে এই পাত সীমানাকে বলা হয় গঠনকারী পাত সীমানা। এই সীমানা বরাবর ভূগর্ভের ম্যাগমা বাইরে বেরিয়ে এসে শৈলশিরা গঠন করে। চিত্রে দেখো অভিসারী পাত সীমানা সবুজ চিহ্নিত করা হচ্ছে, দুটো পাত, দুটো তীরচিহ্ন দেখো, তীরচিহ্ন দুদিকে চলে যাচ্ছে মুভ করতে, মাঝখান থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে। 3 নিরপেক্ষ পাত সীমানা। অনেক সময় দুটি পাত চ্যুতি বরাবর পাশাপাশি একে অপরকে অনুভূমিক দিকে অতিক্রম করে। এই ক্ষেত্রে যে পাত সীমানা সৃষ্টি হয় তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে। উদাহরণ হিসাবে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে সান আন্দ্রিস চ্যুতি। দুটি পাতের দেখো হলুদ চিহ্নিত করা হয়েছে তীরচিহ্ন, দুটি পাত পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। পাত সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। পৃথিবীর সমস্ত ভঙ্গিল পর্বতের উৎপত্তি পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। সাধারণত দুটি পাত পরস্পরের দিকে অভিসারী হলে প্রবল চাপের ওদের মধ্যবর্তী মহীখাতে সঞ্চিত পলি ভাঁজ যুক্ত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এইরূপ ভঙ্গিল পর্বত দুটি ভাগে সৃষ্টি হতে পারে: এ মহাসাগরীয় মহাদেশীয় পাত সীমানায় ভঙ্গিল পর্বত, আর বি মহাদেশীয় পাত সীমানায় সৃষ্ট ভঙ্গিল পর্বত। আমরা এবার আলোচনা করব মহাসাগরীয় মহাদেশীয় পাত সীমানায় সৃষ্ট ভঙ্গিল পর্বত। 1 একটি মহাসাগরীয় ও একটি মহাদেশীয় পাতের মিলন সীমায় ভারী সামুদ্রিক পাতটি কারণ ঘনত্ব বেশি হওয়ায় হালকা মহাদেশীয় পাতের নিচে ঢুকে যায়। যে অঞ্চল বরাবর অধোগামী হয় সেই অঞ্চলকে বলা হয় বিনিয়োগ জোন। চিত্রে দেখতে পাচ্ছ হলুদ তীরচিহ্ন দিয়ে যে অংশটা দেখানো হচ্ছে সেটা বিনিয়োগ জোন। 2 নম্বর, ডুবে যাওয়া সামুদ্রিক পাতের চাপে মহাদেশীয় পাতের প্রান্তভাগ বেঁকে অবনমিত হয় এবং মহাসাগরীয় পাতের ওপর মহীখাত সৃষ্টি করে। 3 এই মহীখাতে স্থলভাগের পলি ক্ষয় পেয়ে সঞ্চিত হয়। 4 কি বিনিয়োগ অঞ্চল বরাবর নিম্নগামী সামুদ্রিক পাতের ধাক্কা দিয়ে নিম্নগামী সামুদ্রিক পাতের অ্যাস্ট্রোস্ফিয়ার অঞ্চলে গলে গিয়ে ম্যাগমার সৃষ্টি ও ঊর্ধ্বগামী চাপ প্রভৃতির প্রভাবে মহীখাতে সঞ্চিত পলি ভাঁজযুক্ত হয়। 5 দুটি পাতের সংঘর্ষে যতই বৃদ্ধি পায় ততই মহীখাতে সঞ্চিত পলির পার্শ্বচাপ বাড়তে থাকে। 6 কি একসময় পার্শ্বচাপ ও ঊর্ধ্বচাপের প্রভাবে ভাঁজযুক্ত পলিরাশি ওপরে উঠে আসে এবং ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে আমেরিকান মহাদেশীয় পাত এবং প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক পাতের সংযোগস্থলে রকি পার্বত্য অঞ্চল সৃষ্টি হয়েছে। বি মহাদেশীয় পাত সীমানায় সৃষ্ট ভঙ্গিল পর্বত। অনেক সময় দুটি মহাদেশীয় পাতের মধ্যবর্তী এক অগভীর সামুদ্রিক ভূখাত বা মহীখাত অবস্থান করে, যেমন আফ্রিকা ও ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের মধ্যবর্তী অবস্থান ছিল তেথিস সাগর।
এর বিষয়বস্তু 1 নম্বরে কি, দুটি মহাদেশীয় পাত যতই কাছাকাছি আসে ততই সামুদ্রিক ভূখাতে সঞ্চিত পলি প্রবল চাপে সংকুচিত হয়, ফলে সামুদ্রিক ভূত্বক খণ্ড খণ্ড হয়ে ভেঙে যায়। এই সময় প্রবল ভূমিকম্পের সৃষ্টি হয় এবং ভূমিকম্পের ফলে ভূগর্ভের ম্যাগমা ওপরে উঠে এসে মহীখাতে সঞ্চিত হয়। 3 কি, দুটি মহাদেশীয় ভূখণ্ড কাছাকাছি এসে যে অঞ্চলে পরস্পর জোড়া লেগে যায় তাকে বলা হয় সূচার রেখা বা সূচার লাইন। এই সূচার লাইন বরাবর দুটি মহাদেশীয় পাত যতই কাছাকাছি আসে ততই ভূখাতে সঞ্চিত পলি প্রবল চাপে ভাঁজযুক্ত হয়। 5 কি, সূচার অবস্থায় ভাঁজযুক্ত পলির উলম্ব দিকে উত্থান ঘটে এবং এক সময় ভঙ্গিল পর্বতে পরিণত হয়। পাত সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বতের সৃষ্টি বা উৎপত্তি এই পর্বে আলোচনা করা হলো। পাত সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বতের উৎপত্তি সুন্দর ব্যাখ্যা দেওয়া যায়। বাস্তবে হিমালয় পর্বত ভারতীয় ও এশীয় পাতের এই দুই মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে উৎপত্তি লাভ করেছে। এক্ষেত্রে অবশ্য ভারতীয় পাত, যা ইন্দো অস্ট্রেলীয় পাত নামে পরিচিত, এবং এশীয় পাত উভয়ই উত্তরে গতিশীল, তবে ভারতীয় পাতের গতি অপেক্ষাকৃত বেশি থাকায় তা এশীয় পাতের দক্ষিণে প্রবল আঘাত করে তলায় প্রবেশ করে। এভাবে সংঘর্ষের ফলে সীমান্ত অঞ্চলের পলিরাশিতে ভাঁজ পড়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। ভারতীয় পাতটি এখনও গতিশীল হওয়ায় গড়ে 5.4 সেমি পার বছর হিমালয় পর্বত গঠন কাজ করে চলেছে একথা বলা যায়। তার প্রমাণ হিসাবে হিমালয় পর্বতের প্রায়শ ঘটে যাওয়া ছোট বড় বিভিন্ন মাপের ভূমিকম্প, তা থেকে প্রমাণ পাওয়া যায় যে হিমালয়ের গঠন কার্য এখনও চলছে। ছবিতে দেখো এশীয় পাত আর ইন্দো অস্ট্রেলীয়, লাল যে সিগন্যাল চিহ্নটা সেটা হচ্ছে তোমার ইন্দো অস্ট্রেলীয় পাত বা ভারতীয় পাত, আর ইয়েলোটা হচ্ছে এশীয় পাত। ইন্দো অস্ট্রেলীয় পাতটা ভারী হওয়ার জন্য নিচের দিকে প্রবেশ করেছে, এর ফলে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বত। এবার আমরা জানবো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। 1 নম্বর কি, ভাঁজযুক্ত। অগভীর সমুদ্রে পলি জমে অনুভূমিক পার্শ্বচাপের ফলে ভঙ্গিল পর্বতের জন্ম হয়। এই জন্যে পর্বতের বিভিন্ন অংশে বিভিন্ন রকম ভাঁজ দেখা যায়। 2 নম্বর কি, পাললিক শিলা। পলিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের জন্ম হয়, ফলে ভঙ্গিল পর্বতের প্রধান শিলা পাললিক শিলা, তবে স্থানে স্থানে আগ্নেয় ও রূপান্তরিত শিলা দেখা যায়। 3 নম্বর কি, জীবাশ্ম। যেহেতু প্রধানত পাললিক শিলা সমুদ্রগর্ভ থেকে উৎপত্তি হয়, সে কারণে সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম ভঙ্গিল পর্বতে দেখা যায়। 4 নম্বর হচ্ছে বিশাল আকার। ভঙ্গিল পর্বতগুলি বিশাল অঞ্চল জুড়ে অবস্থান করে, এদের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য অনেক বেশি হয়। 5 নম্বর কি, পর্বত শৃঙ্গ। ভঙ্গিল পর্বতগুলি বহু শৃঙ্গ বিশিষ্ট ও সূচালো হয়। উদাহরণ কি, আরাবল্লী, আপালেশিয়ান এগুলো প্রাচীন ভঙ্গিল পর্বত, আর হিমালয়, রকি এগুলো নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। পাত সংস্থান তত্ত্ব বলতে ব্যাখ্যা করতে গিয়ে মহীখাত টার্মটি ব্যবহার করেছে। এবার জানবো মহীখাত কী। বর্তমানে যে সমস্ত জায়গাগুলোয় ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে, অতীতে সেই সমস্ত জায়গাগুলো অগভীর সমুদ্র ছিল। এই অগভীর সমুদ্র কি এক কথায় বলা হয় মহীখাত। মহীখাতে যুগ যুগ ধরে পলি সঞ্চিত হয়ে এবং ভাঁজ খেয়ে বর্তমানে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে। এরকমই একটি মহীখাতের নাম হচ্ছে তেথিস সাগর, যেটা লরেশিয়া এবং গন্ডোয়ালা নদের মধ্যবর্তী প্রাচীন একটা অগভীর সমুদ্র, যেখান থেকে ভাঁজ খেয়ে বর্তমানে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। লাল চিহ্নটা হচ্ছে হিমালয় পর্বত, আর তার যে হিমালয় পর্বত একটা অংশ চিত্রে আমরা দেখে নেওয়া হয়েছে।